দেশের ইতিহাসে প্রথম বাজেটের আকার কমার বিপরীতে বেশি করে রাজস্ব আহরণের পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের, এটি অবাস্তব বলছেন বিশেষজ্ঞরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন সিনিয়র রিপোর্টার মেহের মনি। মনি, আমরা প্রতিবেদনে দেখলাম চলতি অর্থ বছরের 10 মাসে রাজস্ব আহরণের ঘাটতি প্রায় ৭১,০০০ কোটি টাকা। এই বাস্তবতায় আসলে 2025-26 অর্থ বছরের 5,18,000 কোটি টাকা রাজস্ব আহরণের যে লক্ষ্য, তা আসলে কতটা যৌক্তিক বলছেন বিশেষজ্ঞরা? আপনি নিশ্চয়ই শুনলেন প্রতিবেদনটিতে যে বিশেষজ্ঞরা বলছেন যে যেহেতু বিনিয়োগ হচ্ছে না, কর্মসংস্থানের গতিস্লোদ, ফলে আপনি এই ধরনের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আগামী বছর একেবারে রাস্টিক্যালি পরিবর্তন হবে এমনটা না। ফলে এই অর্থটা আসলে কোথা থেকে আসবে? এই কারণেই গবেষকরা বলেছেন, বিশেষজ্ঞরা বলছেন যে এই রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রাটি অবাস্তব এবং এটি অর্জন করা সম্ভব না। এই যে রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণের যে প্রক্রিয়াটি, এটি নিয়ে বরাবরই তারা সমালোচনা করেছেন এবং তারা বলেন যে রাজস্ব আহরণের যে নির্ধারণের যে প্রক্রিয়াটি, এটি অনেক বেশি আমলাতান্ত্রিক। অর্থাৎ এটি করে থাকেন একটি সংখ্যা আসলে নির্ধারণ করে দেন, তারপরে তার ভিত্তিতে আসলে কাজ হয়। এটি গবেষকরা বলেন যে এই যে রাজস্ব আহরণের যে লক্ষ্যমাত্রা, এটিকে বাস্তবসম্মত করতে হবে। যে কোনো একটি সংখ্যা বসিয়ে দিলাম এবং অর্থ বছরের মাঝখানে এসে আমি সংশোধন করে দিলাম, যেমন প্রতি বছরে এটি হয় যে আপনি একটি সংখ্যা নির্ধারণ করে দেন যে এই অর্থ বছরে আমরা এই পরিমাণ রাজস্ব আহরণ করব, কিন্তু বাস্তবে দেখা যায় যে এটি হয় না। পরবর্তীতে অর্থ বছরের মাঝখানে এসে তখন কাটছাট করতে হয়। রাজস্ব আহরণ কম হওয়ার কারণে এডিপি বাস্তবায়নের ক্ষেত্রেও দেখা যায় যে অর্থের সংকট পড়ে, অন্যান্য জায়গাগুলোতে অর্থ সংকট পড়ে, ফলে সরকারকে পুরো বাজেটটিকে আবার নতুন করে রিভাইজ করতে হয়। যেই কারণে আমরা এই ট্রেন্ডটা বিগত বছরগুলোতে দেখে এসেছে এবং এই বছরও এটি হবে। এই জন্য আপনাকে একটি তথ্য জানিয়ে রাখি যে সিপিডি তাদের গবেষণায় কালকে তারা একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে। তারা বলছে যে বর্তমানে যেই হারে রাজস্ব আহরণ হচ্ছে, যে গতিতে, সেটি যদি অব্যাহত থাকে, একই ধারা অব্যাহত থাকে, তাহলে বছর শেষে 1,05,000 কোটি টাকা আপনার রাজস্ব আহরণে ঘাটতি দেখা দিবে। এখন এই পরিমাণ অর্থ যদি এর মধ্যে এই ধরনের পরিস্থিতি হয়, তার মধ্যে এনবিআরকে সংস্কার নিয়ে নানা ধরনের গত 2 সপ্তাহ ধরে আন্দোলন ছিল, ফলে এই 2 সপ্তাহের একটি গ্যাপ পড়ে গেছে। মেহেরমনি, যে এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞরা বলছেন যে কর হার না বাড়িয়ে আওতা বাড়ানো, রাজস্ব সংস্কারের বাস্তবায়ন, দুর্নীতি কমানোর উপর তারা জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। তাহলে কি নীতি ও আহরণ আলাদা হওয়ার মাধ্যমে রাজস্ব কর্মকর্তাদের ঘুষ দুর্নীতি বন্ধ হবে? একটু অনেক বড় প্রশ্ন যে আসলে এই যে সংস্কার পদক্ষেপটি নেওয়া হচ্ছে, এইটি বাস্তবায়ন করলে আসলে পরিস্থিতির কতটা বদল হবে। আমরা যারা সাবেক এনবিআর-এর কর্মকর্তা রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলেছি। তাদের অভিজ্ঞতার আলোকে তারা আমাদেরকে বলেছেন যে শুধু 2টি বিভাগ করলেই আসলে আপনি ব্যাপকভাবে রাজস্ব আহরণ বাড়বে এমনটি নয়। মূলত রাজস্ব আহরণ করা হয় মূলত মাঠ পর্যায়ে, যারা কমিশনার লেভেলে, সেখান থেকে মূলত আহরণটি হয়ে থাকে। এনবিআর-এর শীর্ষ পর্যায় থেকে আসলে সেরকম অর্থে কিছু হয় না। ফলে আপনি যেই জায়গা থেকে মূলত মাঠ থেকেই তো আপনার অর্থটা আসবে। যেই করটা মানুষ দেয়, সেই করটা তো মাঠ পর্যায়ের কর্মকর্তারাই আহরণ করে। সেই জায়গায় যদি বড় ধরনের পরিবর্তন বা সেই জায়গায় যদি বড় ধরনের সংস্কার না আসে, তাদেরকে জবাবদিহির আওতায় না আনা হয়, এমনকি তারা যে ধরনের ব্যবসায়ীরা যে ধরনের হয়রানির কথাগুলো বলে, সেগুলো ঠেকানোর জন্য যদি কোনো পদক্ষেপ না নেওয়া হয়, এই 2টি বিভাগ করে আসলে খুব বেশি কোনো আসলে লাভ হবে বলে তারা মনে করে না। একদম পরিষ্কার। মেহের মনি, ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য।